সবেমাত্র বিদেশ থেকে আসা ছেলে। রাসেলের চোখ থেকে পানি পড়ে যেন এলাকায় বন্যা হয়ে যাচ্ছে। আর বন্যা হবেই না কেন বলেন? পরিবারের সবার কাছে সুখের পরিবর্তে এত কষ্ট যদি পায়, তাহলে কি চোখের পানি না এসে পারে? কিছুই বুঝলেন না তো? তাহলে চলেন সবটাই বুঝিয়ে আসি। রাসেল একটু আগেই 10 বছর পরে লন্ডন থেকে বাংলাদেশে চলে আসে। আবার বাড়ির কাউকে কিছু না বলে এসেছে বাড়িতে। রাসেল বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে একদানে তাকিয়েছে বাড়িটির দিকে। তাকিয়ে দেখছে কত সুন্দর করে সাজিয়েছে বাড়িটা। রাসেল উপরের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। 10টি বছর হলো আমি দেশের বাইরে গেছি। বাড়িতে কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না। যাক বাবা ভাইয়া মিলে সেই পুরাতন বাড়িটাকে এত সুন্দর করে দোতলা ভবনে তৈরি করেছে। ইস, দেখেই মনে হচ্ছে আমার মনটা ভরে গেছে। তা আমার বাড়িতে এত সাজসজ্জা কেন? মা তো আমাকে কিছুই বলেনি। দেখি ভেতরে গিয়ে, তাহলে বুঝতে পারবো। রাসেল গুটি গুটি পায়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। বাড়ির ভেতরটা আরো সুন্দর করে সাজানো। সামনে দেখতে পায় ওর মা, বাবা, বড় ভাইয়া একটা মেয়েকে বধূ বেশে সাজিয়ে দাঁড়িয়ে আছে। ও হ্যাঁ, আপনাদের তো বলা হয়নি, এই বধূ বেশে থাকা মেয়েটি হলো রাসেলের একমাত্র আদরের ছোট বোন রিয়া। রিয়া যখন 6 বছর বয়স, তখন রাসেল লন্ডন চলে যায়। তারপরে কখনো দেখেনি, তাই আজকে চিনতে পারল না। রাসেল ধীরে ধীরে ওর মায়ের কাছে গিয়ে, মা, তোমরা সবাই কেমন আছো? আর এখানে কার বিয়ে হচ্ছে? কই, আমাকে তো বলনি। রাসেলের মা রাসেলকে কোনো কথা না বলে টেনে সেখান থেকে একটা রুমে নিয়ে আসে। সাথে ওর বাবা ও ভাই চলে আসে। রাসেলকে উদ্দেশ্য করে ওর মা বাবা বলে, রাসেল, তুই যে দেশে আসলি, কই একটাবারের জন্য তো আমাদের বললি না? আর হঠাৎ করেই চলে আসলি কেন? হ্যাঁ রাসেল, তোর মা তো ঠিকই বলছে। তুই হঠাৎ করে চলে আসলি কেন? তুই জানিস না আমরা কত টাকার ঋণে ডুবে আছি? সেই টাকা শোধ করেই আসতি। বাবা মা, আমি চাইছিলাম তোমাদেরকে আমি আসার খবরটা না জানিয়ে চলে আসলে তোমাদের অনেকটাই সারপ্রাইজ দিতে পারবো। কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, সারপ্রাইজ দেবার পরিবর্তে আমি নিজেই সারপ্রাইজ পেয়ে গেলাম। মা, তোমরা জানতে চাইবে না আমি কেমন আছি? আরে, তুই দেখতে ভালোই আছিস, তাহলে তোর কোনো সমস্যা নেই বোঝাই যাচ্ছে। এখন কত টাকা এনেছিস সেই টাকা তোর মায়ের কাছে দে। বাবা, তুই তাহলে আবার কয়দিন পর ফিরে যাবি? আর সোনাদানা যা এনেছিস সেই সব আমাদের কাছে দে। রাসেলের চোখে পানি। কত আশা ছিল সবার সাথে দেশে গিয়ে আনন্দ করবে, আর আনন্দের পরিবর্তে এমনটা হবে কে জানতো। রাসেল ওর মায়ের কথার জবাবে কিছু বলতে যাবে, ঠিক তখনই ওর ভাই রাশেদ বলে ওঠে, রাসেল, তোর আইফোন আর হাতের রোলেক্সের ঘড়িটা আমার খুব পছন্দ হয়েছে। তুই যতদিন থাকবি ততদিন না হয় বাজার থেকে একটা ঘড়ি কিনে নিস। রাসেল হাত থেকে দেবার আগেই রাসেল থাবা দিয়ে নিয়ে নেয়। আসলে রাসেল এই আইফোন আর ঘড়িটা ওর ভাইয়ের জন্য এনেছিল, কিন্তু সেটা খুশি হয়ে দিতে পারলো না। মা, আমি তো কোনো টাকা আনতে পারিনি, বরং আমি একটা কেসে ফেসে গেছে, যেটা ছোটানোর জন্য আমার 10 লাখ টাকা লাগবে। তাই তো বাড়িতে আসলাম। আমার কাছে তো টাকা নেই, কেননা সব টাকাই তো আমি মাসে মাসে তোমাদের দিয়ে দিছি। রাসেলের মুখে এমন কথা শুনে সবার মলিন মুখটাও যেন কালো অন্ধকারের চাদরে ঢেকে যায়। রাসেলের বাবা রাসেলকে বলে, দেখ বাবা, তুই যেই টাকা দিছস সবটা তো বাড়ি করতে আর দোকানের পিছনেই ব্যয় হয়ে গেছে। আর কিছু জমি কিনেছি, বাকি যা ছিল তোর ছোট বোন রিয়ার বিয়েতেই শেষ। তাহলে আর কি করার, সেই জমির কিছু অংশই না হয় বেচে দাও, আমার তো টাকা লাগবে। দেখ বাবা, তুই এসব বলিস না। তুই বরং আবার বিদেশে চলে যা। এই জমি আর দোকান রাশেদ আর রিয়ার নামে দলিল করা। ওরা কি তোর জন্য বিক্রি করবে? পাগলের মতো কথা বলিস। টাকা কামাইলাম দেশের বাইরে, আর সেই টাকা দিয়ে সব কিছু করলো ভাই বোন। মা, জানো আমরা প্রবাসীরা কিভাবে থাকি? 2টা শার্ট 2টা প্যান্ট দিয়ে চালিয়ে দিই অগণিত দিন, মাসের পর মাস, তবুও নতুন কিছু কেনা হয় না, কেননা তোমাদের কাছে টাকা পাঠাতে হবে। ঈদের সময় তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য নিজের শপিং করার টাকাটা পর্যন্ত বাড়িতে পাঠিয়ে দিই, যেন তোমাদের
ঈদটা ভালোভাবে কাটে, কোনো কষ্ট না হয়। আর আমি সেখানে পুরাতন কাপড় পরেই নামাজ পড়ে আসি। জানো মা, এখানে সবাই ঈদের দিনে কত আনন্দ করে। আর আমরা প্রবাসীরা নামাজটা পড়েই আবার দৌড়াতে শুরু করি কাজের জন্য। কেননা এই মাসে বাড়িতে 50,000 দিয়েছি তো। বাড়ি থেকে বললো সামনের মাসে একটু বেশি দিস। এই বেশি টাকাটা না মা, আমরা না ঘুমিয়ে না খেয়ে অনেক কষ্টে কাজ করে বাড়িতে পাঠাই। আর দিন শেষে সে আমাদের মতো প্রবাসীদেরই বাড়িতে কোনো দাম থাকে না। আসলে লোকে ঠিকই বলে, বিদেশে টাকা কামানোর মেশিনটা যতদিন টাকা কামাতে পারে ততদিন পরিবারের কাছে অনেক সম্মানিত হয়ে থাকে। আর যখনই টাকা কামাই বন্ধ করে আমার মতো দেশে আসে, তখনই শুরু হয়ে যায় এমন পরিবারের অবহেলা। জানো মা, বিদেশে সেই কষ্টটা হয়তো সহ্য করা যায়, তবে তোমাদের মতো পরিবারের দেওয়া অবহেলাটা সহ্য করার ক্ষমতা আমাদের মতো প্রবাসীদের থাকে না। রাসেল, এসব বলে লাভ নেই। আমি আমার ভাগের কানা করিও তোকে দিব না। তোকে আমরাই তো টাকা খরচ করে বিদেশে পাঠিয়েছি, তাহলে সব টাকা তো আমাদের, তাই না? হ্যাঁ রাশেদ, তো ঠিকই বলেছে। তোকে বিদেশ যাওয়ার সময় টাকা তো আমরাই দিয়েছি, গুনে গুনে 7 লাখ টাকা। বাহ বাবা বাহ, এমনভাবে বলতেছো যেন আমাকে তোমরা সুদের উপরে টাকা দিয়েছিলে। আচ্ছা বাবা, বাংলাদেশ ব্যাংক থেকেও যদি লোন নেওয়া যায় তবুও তো সারা জীবন লোনের সুদ টানা লাগে না। আর তোমাদের 7 লাখ টাকার বদলে 70 লাখ টাকার বেশি টাকা আমি বাড়িতে পাঠিয়েছি। তাহলে এখন সব টাকাই তোমাদের বলে দাবি করতেছ? দেখ রাসেল, আমি ভাইয়ে ভাইয়ে মারামারি করতে চাই না। কত টাকা দিস না দিস তা হিসাব আমি করতে চাই না। আমার কথা একটাই, আমি কানা করিও দিতে পারবো না। রাসেল, তুই বাড়িতে এসেছিস এক মুঠো খেয়ে বিদায় হ। আমি আমার মেয়ের বিয়ের দিনে কোনো ঝামেলা দেখতে চাই না। মা, টাকার জন্য আজকে আমাকে পর করে দিলে। আচ্ছা, আমার কোনো টাকা লাগবে না, শুধু তোমাদের একটু ভালোবাসা দিও, একটু এই বাড়িতে থাকতে দাও। দেখ বাবা, এই বাড়িতে কোনো রুম নেই। আর তুই আসতাছিস সেটা আগে বললে হয়তো টিনের একটা ঘর বাইরে দিতে পারতাম, কিন্তু এখন সেটাও সম্ভব না। রাসেল কিছু বলতে যাবে ঠিক তখনই রিয়া ভাইয়া বলে রাসেলকে এসে জড়িয়ে ধরে। কেননা রিয়া দরজার আড়ালে দাঁড়িয়ে সব কিছু শুনেছিল। রিয়ার চোখে যেন পানি, আর কান্না করা যেন বিয়ের শ্বাসটাই নষ্ট করেছে। ভাইয়া কেমন আছো তুমি? এত সময় ভালো না থাকলেও এখন আমি অনেক ভালো আছি। তা তুই কেমন আছিস শুনি? ভাইয়া আমিও অনেক ভালো আছি। ভাইয়া আমি সব কিছুই বাইরে থেকে শুনেছি। তোমার যা টাকা লাগে আমার অংশের সব কিছু বিক্রি করে নিয়ে নাও। সব কিছুই তোমার, আমার এইসবের দরকার নেই। না রে বোন, তোর কথাতেই আমার মনটা ভরে গেছে। আমার টাকা লাগবে না, নিজের মা বাবাই আমার কথা ভাবলো না, তুই তাও ভেবেছিস। তোর জন্য তো রিয়া তেমন কিছু আনতে পারিনি। এই নে, এই গহনাটা আমার বিয়ের জন্য এনেছিলাম, এটা তুই নে। আমার তো আর পরিবার বাড়ি ঘরে কিছুই নেই, তাই অন্যের মেয়েকে এনে কোথায় রাখবো, এসবের আমার দরকার নেই, তুই নে এটা। না ভাইয়া, এটা তুমি ভাবির জন্য রেখে দাও। আমার শ্বশুর বাড়ি থেকে অনেক দিছে, আর বাবা মা ভাইয়াও অনেক দিছে। সবাই দিছে বলে আমারটা নিবি না? আমি গরিব বলে এমন করছিস, তাই না? আচ্ছা ভাইয়া, এমন করতে হবে না, দাও। আমি এখন পড়ে নিচ্ছি। তুমি এমন ভাববে তাহলে কি আমি বলতাম বলো? তোমাদের যে আমি এই একটা ছেলে আছি সেটা মনে হয় সবার কাছে লুকিয়ে রেখেছো, তাই না? রাসেল অনেকটাই খুশি হয়, আর রিয়াও খুশি হয়ে চলে যায়। রাসেল আবারও ওর বাবা মাকে উদ্দেশ্য করে বলে, বাবা মা ভয় নেই, আমাকে তোমাদের সন্তান হিসেবে কারো কাছে পরিচয় দিতে হবে না। আমাকে তোমাদের এই বাড়িতে কিছুদিন চাকর হিসেবে হলেও থাকতে দাও। আমি কিছুদিন পরেই চলে যাব। তারপর তোমাদের কখনো বাবা মা বলে বিরক্ত করব না, আর কোনো কিছুর ভাগও চাইবো না। আর সমস্যা নেই, আমি যে কয়েকদিন থাকি ভাড়া দিয়েই থাকবো। রাসেলের এমন কথার জবাবে তাদের মুখে কোনো কথা নেই, একদম চুপ করে আছে। সেটা দেখে রাসেল নিজেই বলে। রাসেল কথাটা বলে সেখান থেকে চলে আসে। রেস্টুরেন্ট রুমের কিছু জায়গা পরিষ্কার করে সেখানেই শুয়ে পড়ে। রাসেল কখনো ভাবেনি এমন একটা দিন ওর জীবনেও আসবে। হায়রে, প্রবাসী জীবনের অর্ধেকটা সময় তারা দেশের বাইরেই কাটিয়ে দেয় পরিবারের সুখের কথা ভেবে। নিজের সুখটাকে গলা টিপে হত্যা করে।
তবুও আজকে প্রবাসীরা আমাদের কাছে সম্মান পায় না। তারা বাইরে দেশে কাজ করতে করতে ভুলে যায় যে তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। তবুও পরিবারের লোকেরা সেটা ভাবে না। তাদের তো টাকা দরকার, ছেলের সুখ না। ওই তো বলবে, বাবা আর 2টা বছর থাকলেই আরও একটু উন্নতি হবে আমাদের। 2 বছর গেলে আবার একই কথা বলবে। ছেলে তো মুখ ফুটে বলতে পারে না, বুকের ভিতরে জমে থাকা কষ্টকে জমিয়ে রেখে দেয়। 15-20 বছর পর দেশে এসে যখন বিয়ের জন্য পাত্রী দেখে, তখন একটাই কথা সামনে আসে, ছেলের টাকা হয়তো আছে কিন্তু বয়স বেশি। আমাদের মেয়েকে বিয়ে দিয়ে মেয়ের জীবনটা নষ্ট করতে চাই না। বাইরে এটা গল্পের মতো মনে হলেও এটা বাস্তব। প্রবাস জীবন কতটা কষ্টের সেটা একমাত্র তারাই বোঝে যারা প্রবাসী। সালাম জানাই সকল প্রবাসীদের, যারা নিজেদের জন্য না ভেবে পরিবারের জন্য ভাবে। রাসেল একটু ফ্রেশ হয়ে ব্যাগ থেকে একটা টি-শার্ট বের করে গায়ে দিয়ে বাড়ির ভিতরে আসে। অনেক মানুষে আনাগোনা, কিন্তু কেউ রাসেলের খোঁজ নেয় না। রাসেল কষ্ট মনে সামনের দিকে যাওয়ার জন্য ডান দিকে ঘুরে একটু সামনের দিকে আগাতে একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। একে মেয়ে বললে ভুল হবে, কেননা এজন্য আসমানে থেকে নেমে আসা সাক্ষাৎ কোনো এক পরী, আর সেই মেয়েটিও রাসেলের উপরে পড়ে আছে। এত মেয়ে নয় যে আসমানের চাঁদ রাসেলের বুকে শুয়ে আছে। রাসেল একদানে তাকিয়েছে চাঁদপুরীর দিকে, আর মেয়েটি রাগে ফুঁসতে ফুঁসতে রাসেলের উপর থেকে উঠে দাঁড়ায়। রাসেল মাটি থেকে উঠে দাঁড়ালে রাসেলের গালে কষিয়ে 2টা থাপ্পড় বসিয়ে দেয়, আর চিল্লান দিয়ে বলতে থাকে, শালা হনুমানের বাচ্চা, দেখে জ্বলতে পারিস না? মেয়ে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে, তাই না? দেখে তো মনে হচ্ছে কোনো একটা রেপ কেসের আসামি হয়ে জেল খেটে মাত্র বাহিরে আসছিস। আসলে ম্যাডাম, আমি দেখতে পাইনি। আপনার সাথে ধাক্কা লাগার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। শালা খ্যাত একটা, যা আমার চোখের সামনে থেকে। তোকে যেন আমার সামনে না দেখি। গা থেকে মনে হয় বিশ্রী গন্ধ আসছে। ছি! আসলে রাইসা ঠিকই বলেছে, কেননা রাসেলের চুলগুলো বড় বড় হয়ে গেছে, সাথে দাড়ির কারণে একদম পাগলের মতোই লাগছে। তাহলে জেল খাটা আসামি তো বলবেই, তাই না? এইদিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে মজা নিতে যেন অনেক ব্যস্ত। রাসেল তো নিচের দিকে তাকিয়ে আছে, আর এইদিকে কোথা থেকে যেন রাসেলের বাবা এসে বলে, মামুনি, ও আমাদের বাড়ির নতুন কাজের লোক, আজকে এসেছে, তাই তোমাকে চিনতে পারিনি। ওর পক্ষ থেকে আমি সরি বলছি। ঠিক আছে আঙ্কেল, নেক্সট টাইম এই কামলার বাচ্চা যেন আমার সামনে না পড়ে, বলে দিলাম। আচ্ছা মামুনি, আমি ওকে বলে দেব। তুমি তোমার কাজে যাও। রাইসা রাগ দেখিয়ে হনন করে স্থান ত্যাগ করে। এদিকে রাসেল ওর বাবার কথা শুনে অবাক হয়ে একদানে ওর বাবার দিকে তাকিয়ে থাকে। রাসেলের চোখে পানি টলমল করতেছে, এই যেন বেরিয়ে আসবে। তুই কার সাথে বেয়াদবি করেছিস জানিস? রাইসা হলো রিয়ার হাজবেন্ডের কাজিন। আর সবচেয়ে বড় কথা, রাইসার বাবার অনেক পাওয়ার। ওদের এই দেশেও বিদেশে অনেক ফ্যাক্টরি আছে, যেটার 50% অধিকার হলো রাইসা। বাবা, শেষমেশ অন্যের কাছে নিজের ছেলেটাকে মেরে ফেলে এখন কাজের লোক বানিয়ে দিলা? বাবা, আমার বুঝি বিদেশের মাটিতে মরে পড়ে থাকাটাই ভালো ছিল? রাসেলের কথাটা বলে সেখান থেকে চলে যায় বাড়ির ছাদে। বাড়ি ভর্তি মানুষের সামনে কাজের লোক বলেছে, আর সেটা খারাপ না লেগে কি পারে বলেন? রাসেল এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। ছাদের অপর পাশে দাঁড়িয়ে আছে রাইসা। রাসেল অনবরত চোখের পানি মুছতে যেন ব্যস্ত। পাশে কে আছে তার কোনো খেয়ালই নেই। এইদিকে রিয়া ঘটনাটা দেখে চোখের পানি যেন কিছুতেই ধরে রাখতে পারে না। একটা পরিবারের লোক কিভাবে এমনটা করতে পারে? এই ক্ষেতের বাচ্চা মনে হয় আমাকে ফলো করতে করতে ছাদে এসেছে। আসলে সুন্দরী মেয়ে তো জীবনে দেখে নাই, তাহলে এমন তো করবেই। কাজের লোকের বাচ্চা, তোকে আবার দেখি, তাহলে দেখিস তেলাপোকার জুস খাইয়ে ছাড়বো। রাইসা সব ভাবছে আর রাগে ফুঁসতেছে। এদিকে রাসেল রাইসাকে খেয়াল না করে সেখান থেকে নিচে চলে যায়। রাসেলের এমন কাণ্ড দেখে রাইসা আবারও ভাবনায় পড়ে যায়। কি ব্যাপার? ওই তো আমাকে ফলো করতেই ছাদে এসেছে, তাহলে আমাদিকে না তাকিয়ে চলে গেল কেন?
তারপর রাইসা বলে, ও বুঝেছি, এটাই অ্যাটিটিউড। তোর অ্যাটিটিউড আমি বের করবো দাঁড়া। সাথে কি এমন না করলে পারতে না? সবারই সামনে কি এভাবে অপমান করতে হবে? বাবা ভাইয়া, আরে মা, কি যে বলিস না, ওর কি অপমান বোধ আছে নাকি? যদি থাকতো তাহলে তো সেই তখনই বাড়ি ছেড়ে চলে যেত। এভাবে বেহায়ার মতো আমাদের বাড়িতে থাকতো না। বাবা তুমি কি ভুলে গেছো এই বাড়ি তৈরির সব টাকা ভাইয়ার, আর তুমি তাকেই এভাবে অপমান করতেছো? এদিকে ওর বাবার বলা সব কথাগুলো রাসেল পিছনে দাঁড়িয়ে শোনে, আর একটু সামনে এসে চোখের পানি মুছতে মুছতে বলে, আসলে এই পরিবারের মানুষেরা আমার খুব আপন, তো তাই ছেড়ে যেতে মন টানছে না। তবুও চলে যাব, রিয়ার বিয়েটা হোক। আমি রিয়ার বিয়েটা দেখে রাতে তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব। ভাইয়া তোমাকে কোথাও যেতে হবে না, তুমি আমার সাথে আমার স্বামীর বাড়িতে যাবে, সেখানে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না। তুই এইটুকু বলেছিস, এতে আমি অনেক খুশি। নিজের বাড়িতেই জায়গা হলো না, বরং উপাধি পেলাম কাজের ছেলে। আচ্ছা রিয়া, তোর বর কি করে? রাফিন এই দেশের নামকরা কোম্পানি আর কে ফেব্রিক্স অ্যান্ড ফিনিশিং টেক্সটাইলের জিএম। ও, খুব ভালো। তাহলে দোয়া করি তোরা সুখী হ। আর বাবা, আমাকে একটু সময় থাকতে দাও, তারপরেই চলে যাব। রাসেলের বাবা কোনো কথাই বলছে না। এদিকে দেখতে দেখতে অনেকটা সময় চলে যায়। রাসেল রুমে শুয়ে আছে, খুব ক্ষুধা লেগেছে, তবুও কেউ খেতে বলেনি। এদিকে রাইসের খুব করে পানি পিপাসা পায়, কিন্তু রাইসা কাউকে পাচ্ছিল না। তাই খুঁজতে খুঁজতে রাসেলের রুমে চলে আসে। আহা হা, কত মজা! বাড়ির কাজের লোক হয়ে কাজ না করে এমনভাবে শুয়ে আছিস যেন বাড়ির মালিক তুই নিজেই। আরে ম্যাডাম, আপনি এখানে কেন? আর এমনি আমি একটু শুয়ে আছি। হয়েছে, তোর কথা শোনার জন্য আমি এখানে আসি নাই, বুঝেছিস? আমার খুব পানি পিপাসা লেগেছে, তাই কাউকে না পেয়ে এখানে এসেছি তোকে দেখে। এখন তুই গিয়ে তাড়াতাড়ি আমার জন্য পানি নিয়ে আয়। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই যাচ্ছি। আপনি একটু দাঁড়ান, কেমন? রাসেল কথাটা বলে পানি আনার জন্য যায়, কিন্তু বাইরে এসে বিপাকে পড়ে যায়। জগ গ্লাস কোথা থেকে নিবে, আর পানির সাপ্লাই বা কোথায়? কেননা রাসেল তো কিছুই জানে না। তাই বাইরে দাঁড়িয়ে থাকে কাউকে জিজ্ঞেস করতে, কিন্তু কপাল খারাপ, কেউ ওর সামনেই পড়ে না। এদিকে রাসেলের দেরি দেখে রাইসার রাগ নিয়ে বাইরে আসে, আর বাইরে এসে দেখে রাসেল দাঁড়িয়েছে খালি হাতে। রাইসা সহ্য করতে না পেরে পিছন থেকে সামনে এসে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, তোকে সামান্য পানি আনতে বলেছি, আর বাড়ির চাকর হয়ে তুই কিনা আমার জন্য পানি না এনে এখানে দাঁড়িয়ে আছিস? তোর সাহস তো কম না। আসলে ম্যাডাম, হয়েছে কি, রাসেলের পুরো কথা শেষ করার আগেই ওর বাবা পিছন থেকে বলে ওঠে, মামুনি, এই ছোট লোকটা তোমার সাথে আবার কি করেছে বলো তো? আমি ওর পিঠের চামড়া তুলে নেব। দেখে না আঙ্কেল, আমার খুব পানি পিপাসা পেয়েছে, দেখে কাউকে না পেয়ে ওকে পানি আনতে বলি, আর ও পানি আনবে বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। রাইসার কথা শুনে ওর বাবা রাসেলের গালে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। রাইসার থাপ্পড়ে হয়তো রাসেলের কষ্ট হয়নি, কিন্তু এখনকার থাপ্পড়ে রাসেলের কলিজাটা যেন পুড়ে যাচ্ছে। রাসেলের বাবা রাগে কটমাট করতে করতে বলে, তোকে রাইসা পানি আনতে বলেছে, আর তুই পানি না এনে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি তো আজকে নতুন, কোথায় জগ গ্লাস আর পানির সাপ্লাই কোথায় জানি না, তাই এখানে দাঁড়িয়ে আছে। জানিস না তো আমাকে বললি না কেন? আসলে তোদের মতো মানুষের এই একটাই দোষ, সুযোগ পেলেই কাজে ফাঁকিবাজি করিস। আঙ্কেল, এমন অকর্মা কাজের লোক বাড়ি থেকে বের করে দেন, তাহলেই ভালো হবে। ঠিক আছে মা, এই তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমার বাড়িতে তোকে যেন না দেখতে পাই। কথাটা বলেই রাসেলের বাবা চলে যায়, আর রাসেল অবাক হয়ে তাকিয়ে আছে। আর এইদিকে রাইসা রাসেলকে আবারও বলে ওঠে, কিরে, যাচ্ছিস না কেন? তাড়াতাড়ি যা, তোকে দেখলেই কেমন কেমন লাগে, শালা খ্যাত একটা। রাসেল কোনো কথা না বলেই সেখান থেকে চলে আসে রুমে। রুমে এসে ব্যাগ নিয়ে বাইরে আসে, ওর বাবা মা ভাই দাঁড়িয়ে আছে। আপনাদের মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিয়েন। আমি অনেক খারাপ একটা ছেলে,
আমার বাবা মা যদি জন্মের সময় আমাকে মেরে ফেলতো তাহলেই হয়তো এতটা কষ্ট আমাকে পেতে হতো না। ভালো থাকেন সবাই। রাসেলের চোখ মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে রিয়া চোখের জল মুছতেছে, কেননা ওর কিছু করার নেই। রাসেলের দিকে ওর মা বাবা ভাই একটা বারের জন্য ফিরে তাকায় না। এদিকে উপর থেকে রাইসা দেখছে আর ভাবছে, কি ব্যাপার, ছেলেটা সত্যি সত্যি চলে গেল? আমি এত কিছু বললাম অথচ কোনো প্রতিবাদ করলো না। না, এই ছেলেকে তো কাজের লোক মনে হচ্ছে না। নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে, এটা আমাকে জানতেই হবে। রাইসা এসব ভাবতে ভাবতে রিয়ার কাছে আসে আর রিয়াকে উদ্দেশ্য করে বলে, ভাবি, তোমাকে একটা কথা বলতে চাই। বলো, কি কথা বলতে চাও? আর তোমাকে তো ওই কাজের ছেলেটা বিরক্ত করবে না, সে তো চলেই গেছে। না, ঠিক সেটা না। আমি এত কথা বলেছি অথচ ও কিছুই বলেনি। আর তোমার বাবা চলে যেতে বললেই কাঁদতে কাঁদতে চলে গেল। সে কি আসলে এবারে কাজের লোক? উনি এ বাড়ির সবার কাছে কাজের লোক, কিন্তু আমার কাছে উনি আমার জন্মদাত্রী মায়ের পেটের আপন ভাই। রিয়ার মুখে ভাই কথাটা শুনে রাইসার যেন হুঁশ উঠে যায়। রাইসা অবাক হয়ে রিয়াকে আবার জিজ্ঞেস করে, কি বলছো ভাবি? রাসেল তোমার ভাই? তাহলে সবাই কেন কাজের লোক বলো? জানি না, সবার ইচ্ছা হয়েছে তাই বলেছে। তোমার ইচ্ছে হলে কাজের লোক না বলে বাজে ছেলেও বলতে পারো, কেননা ভাইয়া তো তোমার সাথে বাজে ব্যবহার করেছে। রাইসা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। রাইসাকে খুব করে ভাবাচ্ছে কেন রাসেলকে বাড়ির সবাই এভাবে কাজের লোক বলে পরিচয় দিল। এভাবে দেখতে দেখতে বিয়ের কাজ শেষ হয়ে যায়। এদিকে রাসেল ঢাকা এসে একটা বস্তিতে ঘর ভাড়া নিয়ে থাকে, কেননা ওকে গরিবের কষ্টটাই বুঝতে হবে। রাসেল পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল দিয়ে খাবার দিয়ে যেতে বলে। কিছু সময় পরে খাবার চলে আসে। রাসেল তৃপ্তি সহকারে খাবার খেয়ে নেয়। রাসেল ইচ্ছে করলেই ওর বাড়িতে উঠতে পারত, কিন্তু ওঠেনি। রাসেল তো ওর পরিবারের কাছে ফকির, তাই কিছুদিন এমনভাবেই থাকবে। রাসেল কাউকেই বুঝতে দেবে না যে আসলে ও আরকে কোম্পানির সিও। রাসেল বিছানায় শুয়ে আছে, এমনি ওর ফোনে একটা কল আসে। কলটা করেছে ওর বন্ধু রিফাত। হ্যাঁ রিফাত, বল কেন ফোন দিয়েছিস? বাড়িতে গিয়ে আমাকে ভুলেই গেছিস তাই না? আমার সাথে তো একটু কথা বললি না। কি আর বলবো কথা রে ভাই, যার মনে কষ্ট থাকে সেই তো কষ্টের ব্যথাটা বোঝে। এই কি হয়েছে তোর, একটু খোলাসা করে বল তো। আমি কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি। রাসেল তারপরে রিফাতের জোরাজুরিতে ওর সাথে ঘটে যাওয়া সব কথা খুলে বলে। রিফাত ঘটনাটা শুনে কান্না করে দেয় আর বলে, বন্ধু, তোকে বাংলাদেশে থাকতে হবে না, আজকে প্লেন নিয়ে চলে আয়। আর ওই রাইসার বাচ্চারে তো দেখে নিমু। ওদের কোম্পানির সাথে আমাদের কোম্পানির একটা নতুন প্রজেক্টের ডিল আছে না, সেটা দিমু না। না রে বন্ধু, আমি কারোর সাথে মনোমালিন্য করতে চাই না। আর তাছাড়া মেয়ে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, মেয়ের বাবা তো আর করেনি, তাই না? বুঝতে পেরেছি, ওই মেয়েরে তোমার মনে ধরেছে, তোমার মনটা কেড়ে নিছে, তাই তো এই কথা বলতেছিস। আমার মনে ধরলে কি হবে, সে তো আমাকে জেল খাটা আসামি বলেছে। বলবো না কেন? 3 মাস ধরে চুলদারি না কেটে যত্ন করে বড় করে পাগল সেজেছিস, তাহলে জেলখানার আসামি তো বলবেই। তোকে দেখতে তো ভূতের মতো লাগে। এইভাবে দুই বন্ধু আরো অনেক কথা বলে ফোন কেটে দেয়। আপনাদের মনে এখন অবশ্যই প্রশ্ন আসতেছে, রাসেল আসলে কি আবার রিফাত পাকে, তাই না? তাহলে শুনুন, রাসেল হলো আরকে কোম্পানির সিও, সেটা শুনেছেন, আর টপ ধনীদের মাঝেও একজন। রিফাত রাসেলের কোম্পানি দেখাশোনা করে, কেননা রাসেলের এমনভাবে অভিনয় করতে দিন শেষ হয়ে যায়। রাসেল রাতে ঘুমিয়ে পড়ে, সকালে পাখির মিষ্টির কিচিরমিচির গান শুনে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে বের হয় নাস্তা করার জন্য। রাসেল মেন রাস্তা ধারে টং দোকানে বসে একটা কেক বিস্কিট আর সাথে 1 কাপ চা নিয়ে মজা করে খাচ্ছে। কতদিন হলো এমনভাবে খাই না। এইদিকে রাইসা আর ওর চাচাতো বোন মিমের একটা কাজে সকাল সকাল ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। রাসেলকে দেখি গাড়ি থামিয়ে বলে, মিমাপু দেখো, ওই যে টং দোকানে বসে চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে মনের আনন্দে খাচ্ছে, ওইটা রিয়া ভাবির ভাই। কি বলিস? এমন একটা ভূত ভাবির ভাই? আমার তো ভাবতেই কেমন লাগতেছে। ছি। আরে আমি কালকে তো অত্যাচার করেছি ওর ওপর, কিছুই বলেনি। আর সব থেকে আজব বিষয় হলো ওর পরিবারের সবাই ওকে কাজের ছেলে বলে। আর আমাদের কাছে তো বলেছে তাদের 1 ছেলে 1 মেয়ে।
আমার মনে হয় একটা কাহিনী আছে এর মাঝে। এখন এই কাহিনী না করে যে কাজে যাচ্ছি সেই কাজে চলো। ওকে দেখেই বোঝা যায় একটা কাজের লোক। চলো, এইসব ভেবে আমাদের কোনো লাভ নেই। তবে একটা জিনিস কিন্তু দেখার আছে। রাসেল অনেক কিউট, জানি না অমন পাগলের মতো হয়ে কেন থাকে। বুঝি বুঝি, মনে মনে ঠিকই পছন্দ করিস, আর সামনে সামনে বকাবকি করে গাড়ির নকশা পাল্টাস। তোর বয়ফ্রেন্ড তো অনেক বড় লোক, এমন তো কর ভাই। আচ্ছা চলো, যা হওয়ার তা পরে দেখে নেব, আগে তো কাজটা করে আসি। তারপর রাইসা আর মিম গাড়ি নিয়ে চলে যায়। আসলে রাসেলের বন্ধু রিফাত হলো মিমের বয়ফ্রেন্ড, আর রাসেল মিমকে দেখেছে ফটোতে, কিন্তু রাসেলকে মিম কখনোই দেখেনি। এদিকে রাসেল বাসায় চলে আসে। এভাবে দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো দিন। একদিন রিয়া বাড়িতে গিয়ে দেখে ওর ভাইয়া ওর বাবা মার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে। বাবা মা, আমি তোমাদেরকে বসিয়ে বসিয়ে আর খাওয়াতে পারবো না, তোমরা যেখানে ইচ্ছা চলে যাও। কি বলিস এই সব? আমরা তোর কথা ভেবে রাসেলের সাথে এমন করলাম, আর সেই তুই আমাদের সাথে এমন করতেছিস? তোমরা আমার সাথে এমনটা করবে না তা কি গ্যারান্টি আছে? তোমরা চলে যাও, তোমাদের জায়গা আমার বাড়িতে নেই। রাসেলের বাবা দাঁড়িয়ে দিয়ে চোখে জল ফেলতেছে। তার যে কিছুই বলার নেই। এটা যে তাদের রাসেলের সাথে পাপের শাস্তি, এটা তো ভোগ করতেই হবে। রাসেলের মা, চলো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। এখানে থাকলে কষ্ট আর অত্যাচার শেষ করে দিবে। আমরা রাসেলের সাথে যা করেছি সেটার তুলনায় এটা তো কিছুই না। তুমি একদম ঠিক বলেছ। আমরা রাসেলকে ঠকিয়ে ওকে বড় করেছিলাম, আজকে সেই প্রতিদান পেলাম। রিয়া দরজায় দাঁড়িয়ে সবকিছু শুনতেছিল, আর ভিতরে আসতে আসতে বলে, একেই বলে আল্লাহর লীলা খেলা, বোঝা বড় দায়। সেদিন তো ভাইয়ার সঙ্গ দিয়ে ছোট ভাইয়ের সাথে যা নয় তাই ব্যবহার করেছ। আজকে কান্না করো কেন? তোমাদের চোখে তো জল মানায় না। ভাইয়া কত করে একটা মুহূর্ত শুধু আমার বিয়েটা দেখার জন্য এই বাড়িতে থাকতে চাইছিল, সেটাও ভাইয়ার কপালে জোটেনি। রিয়া, এভাবে বলিস না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা আমাদের পাপের শাস্তি পাচ্ছি। মা, কষ্ট তো আরও পাবে, এটা তো মাত্র শুরু। যেই ছেলেটা দিনের পর দিন না খেয়ে কাজ করে একটু একটু করে টাকা জমিয়ে বাড়িতে পাঠিয়ে তোমাদের খুশি করেছে, সেই ছেলের মুখে এক চিলতে হাসির পরিবর্তে দিয়েছ কষ্ট। তোমাদের এই পাপের জন্য আল্লাহ হয়তো ক্ষমা করবে না। ভাইয়া তো দূরেই থাকলো। আর ভাইয়া, তুমি এতটা নিজ কবে থেকে হয়েছ? তুমি তো আগে এমন ছিলে না। বোন রে, পরিস্থিতি মানুষকে বদলে দেয়, আমিও সেইভাবে বদলে গেছি। ভাইয়া, পরিস্থিতি কখনো মানুষকে বদলাতে পারে না, বরং মানুষ নিজেকে বদলানোর জন্য এমন পরিস্থিতি তৈরি করে। ভাইয়া, যেই সন্তান বাবা মাকে কষ্ট দেয় সেই সন্তান কখনো সুখী হতে পারে না। রাসেল, তোর বাবা মায়ের সুখের জন্য নিজের সুখকে বলিদান দিয়েছিস। কই ওর কপালে তো সেই কষ্টের সৃষ্টি ঝরে প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে। রিয়া এইভাবে ওর ভাইয়াকে অনেক বোঝায়, কিন্তু কাজ হয় না। পরে বাবা মায়ের এমন কষ্ট দেখে রিয়ার সঙ্গে ঢাকায় নিয়ে আসে। মারে, তুই না গেলে হয়তো আমাদের যে কি হতো আল্লাহ জানে। রাশেদ সব সময় আমাদের উপরে অত্যাচার করত, সারাদিন কাজ করেও ঠিকমতো খেতে দিত না। মা, এইসব বলে আর কি লাভ? এখন এইসব বাদ দাও। জানি না ছোট ভাইয়া কোথায় চলে গেছে, এই দেশে আছে নাকি লন্ডন গেছে। হরে মা, আল্লাহর কাছে দোয়া করি রাশেল যেন সব সময় ভালো থাকে। এইভাবে কথা বলতে বলতে ওরা রিয়াদের বাসায় চলে আসে। আসলে রাফিনের বাবা নেই, রাফিন একাই থাকে রিয়াকে নিয়ে। এখন ওর শ্বশুর শাশুড়ি সঙ্গী হলো। এদিকে বিকেলে রাসেল একটা পার্কে বসে আছে। হঠাৎ রাইসা রাসেলকে দেখতে পেয়ে মিমকে বলে, আচ্ছা মিম, রাসেলকে আমি যেখানেই যাই সেখানেই দেখতে পাই কেন? নাকি রাসেল আমাকে কোনো জাদু করেছে? ওরে আমার বোন, তোকে তো জাদুই করেছে। ওই দাড়িওয়ালা পাগল ব্যাটা, তোর কি রুচি বলতে সব শেষ হয়ে গেছে। এমন একটা খ্যাত ছেলেকে পছন্দ করিস,
প্রেম যদি করতেই হয় তাহলে আমার বয়ফ্রেন্ডের মতো একটা সুন্দর ছেলে দেখে কর, তাহলে লাইফ সেটেল। হ্যাঁ, আমার এই পাগলটাকে কেন জানি অনেক ভালো লাগে। আয়না গিয়ে একটু ক্ষমা চেয়ে নেই। তোর ইচ্ছে হলে তুই যা, আমি এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা, দাঁড়িয়ে থাক, কোথাও কিন্তু আবার হারিয়ে যাস না, কেমন? ঠিক আছে, যা। রাইসা তারপর গুটি গুটি পায়ে রাসেলের কাছে এসে রাসেলকে উদ্দেশ্য করে বলে, এইভাবে একা একা মন খারাপ করে বসে থাকলে মনের কষ্ট মুছে যাবে বুঝি? রাইসার কণ্ঠ শুনে রাসেল পিছনে তাকিয়ে তো অবাক, আবার অনেকটাই খুশি, কেননা রাসেল যে মনে মনে রাইসাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছে। আরে ম্যাডাম, আপনি এখানে কিভাবে, আর আমাকে দেখলেন কিভাবে? আসলে আমি আগে সব কিছুর জন্য সরি। রিয়া ভাবির মুখে আপনার তার ভাই শুনে আমার অনেক কষ্ট হয়েছে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আরে আপনি তো আমার সাথে কোনো অন্যায় করেননি, তাহলে ক্ষমার প্রশ্ন আসে কোথা থেকে শুনি? এই যে আমার উপর রেগে না থাকলে তো সুন্দর করে তুমি করে বলতেন, রেগে আছেন বলেই তো আপনি বলে বলছেন। আচ্ছা নাও, তুমি করে বলছি। তা কেমন আছো? আগে একটুও ভালো ছিলাম না, তবে তুমি ক্ষমা করে দেওয়াতে ভালো আছি। তা তুমি কেমন আছো শুনি? আমার আর ভালো থাকা, যেই মানুষটার জীবন থেকে ভালো থাকা নামক শব্দটাই বিলীন হয়ে গেছে, সে আমি কিভাবে ভালো থাকি? আমার তো সব সময় চোখের জলে বুক ভাসিয়ে সময় কাটে। একদম আর কান্না করবে না। আচ্ছা, তুমি এইভাবে চুল দাড়ি বড় করে পাগলের মতো হয়ে আছো কেন? তুমি জানো তোমাকে দেখতে হয় ছোট্ট বাচ্চাটা ভয়ে পালাবে, ভূতের মতো দেখতে। তুমি এত কথা কোথায় পাও শুনি? আচ্ছা, উনি এখানে কেন? ও, ওর নাম মিম, আমার চাচাতো বোন, ওখানে দাঁড়িয়ে আছে। আমি পাগল খেত বলে কাছে আসিনি, তাই না? যদি কামড়ে দিই? তুমি একটা পাগল। আচ্ছা, আজকে আসি, আর নিজেকে একটু পরিবর্তন করো কেমন? এখন তোমাকে নিয়ে অন্য কেউ কিন্তু ভাবে। রাইসা কথাটা বলে সেখান থেকে মিমকে সাথে নিয়ে খুশি মনে চলে যায়, আর এদিকে রাসেল শুধু রাইসার বলা কথাটা নিয়ে ভাবছে। রাইসা এটা কি বলে গেল? আমাকে নিয়ে আবার কে ভাবে? আমি তো কিছুই জানি না বা কখনো দেখিও নি। ধ্যাত, কি যে ভাবি বুঝি না। ধ্যাত। রাসেল কথাগুলো ভাবতে ভাবতে বাসার দিকে চলে আসে। এইদিকে রিয়া রান্নাঘরে রান্না করতেছে, তখন ওর মা গিয়ে, রিয়া, তুই আমাকে দে, আজকের রান্নাটা আমি করি কেমন? যেটা বলছো এটাই অনেক, ভুলেও এই কথাটা দ্বিতীয়বার বলবে না কিন্তু। আমি একদম সহ্য করব না। তোমাদের খাওয়ানোর জন্য আমি আছি, তোমাদের কাজ করতে হবে না। শুধু নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করিও, তাতেই আমাদের হয়ে যাবে। মা রে, এটা কি আর বলতে হয়? মায়ের দোয়া সন্তানের সাথে সব সময় থাকে, ছায়া হয়ে, বুঝলি? এখন তাহলে মন দিয়ে রান্না কর, আমি একটু সাহায্য করি তোর সাথে, কেমন? আচ্ছা মা, ঠিক আছে। এইভাবে মা মেয়ে কথা বলতে বলতে রান্নার কাজ শেষ করে। এদিকে রাসেল বাসায় এসে ফোন করে খাবার দিয়ে যেতে বললেই কিছু সময় পরে খাবার দিয়ে যায়। রাসেল খাবার খেয়ে শুয়েছে, আর রাইসা বলা সেই কথাটাই ভাবছে। আসলে রাইসা তখন আমাকে কি বোঝাতে চাইলো? আমি তো কিছুই বুঝলাম না। আমাকে নিয়ে আবার কোন মেয়ে ভাববে? না, আমার মাথায় যে কিছুই আসতেছে না। শুধু রাইসার চাঁদ মুখটাই বারবার আমার চোখে ভাসছে। আমি কি তাহলে ওর প্রেমে পড়ে গেছি? ধুর, আমি এসব কি ভাবছি? ওর প্রেমে তো সেই প্রথম দেখাতেই পড়েছি। রাইসা কি আমাকে ভালোবাসবে? এদিকে রাসেলের মতো চিন্তার মাঝে ডুবে আছে রাইসা। তাহলে চলেন রাইসার ভাবনাটাও শুনে আসি। আমার কেন এত এই পাগলটাকে মনে পড়ছে? চোখ বন্ধ করলেই যে ওর ওই পাগল মার্কা ফেসটাই ভেসে উঠছে। এটা আমার সাথে কেন হচ্ছে? তাহলে আমি কি ওর প্রেমে পড়েছি? না, এটা আমি কি ভাবছি? হ্যাঁ, ঠিকই তো ভাবছি, কারণ আমি ওকে ভালোবেসে ফেলেছি। কালকে রাসেলের বাচ্চা, তোর খবর আছে। আমার ঘুম নিয়ে ছিনিমিনি খেলছিস, তোর জন্য আমার রাতে ঘুম হয় না। এসব ভাবতে ভাবতে রাইসা কখন ঘুমের রাজ্যে হারিয়ে যায় নিজেও জানে না। দেখছেন দুইটি মনের ভাবনা এক কিভাবে হয়, আর এই মনে মিল থেকে দুটি মানুষের মিল হয়। আপনারা আমার কথা বিশ্বাস করেন না,
সব মানুষ শুধু রূপের পূজারি হয় না বস, কিছু কিছু মানুষ সত্যিকারের ভালোবাসার পাগল হয়, যে ভালোবাসার শরীর খোঁজে না বরং সুন্দর একটা মন খুঁজে বেড়ায়। সকালে রাসেলের জরুরি কাজ পড়ায় ফ্ল্যাটে চট্টগ্রাম চলে যায়। এদিকে রাইসা রাসেলকে দেখতে না পেয়ে পাগল প্রায়। একদিন যায়, 2 দিন যায়, দেখতে দেখতে 3টি দিন পার হয়ে যায়, রাসেলের কোনো দেখাই নেই। রাসেল কি তাহলে আমার মনের কথাটা না শুনে আমার জীবন থেকে হারিয়ে গেল? আসলে তুই রাসেলের প্রেমে অন্ধ হয়ে গেছিস, তাই এমন মনে হয়েছে। গরিব মানুষ দেখে কোথাও হয়তো কাজে গেছে, কয়েকদিন পরে আবার ফিরে আসবে। কবে আসবি তুই? জানিস এই 3টা দিন আমার কিভাবে কেটেছে? যেন আমি বেঁচে থেকেও মরার মতো থেকেছি। সারাটা সময় ওর জন্য ছটফট করেছি। হয়েছে, এখন আর এসব বলতে হবে না। রাসেল আসলে তোর মনের কথা বলে দিস, আর যদি না আসে তাহলে দুঃস্বপ্ন ভেবে ভুলে যাস। না রে, আমি হয়তো আমাকে ভুলে থাকতে পারবো, কিন্তু আমি ওকে কিছুতেই ভুলে থাকতে পারবো না, কারণ ও যে আমার প্রতিটা নিঃশ্বাসের প্রশ্বাস। এইভাবে ওরা আরও অনেক কথা বলে। এদিকে রাসেল অফিসে বসে রিপাতের সাথে কথা বলতেছে। ওই শালা, আমরা মনে হয় এবার বন্ধু থেকে ভাইরা ভাই হয়ে যাব। কি বলছিস? আমি তো তোর কোনো কথাই বুঝতেছি না। আর মিমের তো কোনো বোনই নেই। আরে গাধা, রাইসা হলো মিমের চাচাতো বোন। এটা আমাদের প্রেম যদি সত্যি হয় তাহলে তো আমি আর তুই ভাইরা ভাই হয়ে যাব, তাই না? কি কথা শোনালি রে? আমি তো এখনই ইচ্ছা করতেছে দেশে এসে তোদের বিয়ে দিয়ে দিতে, কিন্তু তুই তো শালা আজকে কাজের জালে ফাঁসাই দিলি। আচ্ছা, আমার এখানকার কাজটা শেষ হয়ে গেছে, আমি আজকেই ঢাকায় ফিরব, কারণ আমি অনেক কষ্ট করে আমার পরিটাকে এই কয়েকদিন ভুলে থাকতে পেরেছি। তবে আর পারবো না, এই বুকের বাম পাশটায় খুব করে কষ্ট হয় রে। শুধু তোর কষ্ট হয় তাই না? আমার বুঝি কোনো কষ্ট হয় না মিমের জন্য? আরে বেটা, তোদের প্রেম পুরাতন হয়ে গেছে তাই একটু কষ্ট হলেও সমস্যা নেই, কিন্তু আমার প্রেম তো এখনও হয়ে ওঠেনি। তার আগেই যদি হারিয়ে যায় তাহলে আমি যে বেঁচে থেকেও মরে যাব। হয়েছে, আর বলতে হবে না, আমি তোর মনের কষ্টটা বুঝি। আচ্ছা, তুই তাহলে আজকে ঢাকায় ফিরে যা, আর গিয়ে রাইসাকে মনের কথা বলে দিবি। ঠিক আছে, তবে আমার সম্পর্কে তুই যেন কাউকে কিছু বলিস না। আমি কাউকে জানাতে চাই না আমার সম্পর্কে। ওকে বন্ধু, ঠিক আছে তাহলে। আর শোন, আমি কবে আসতে পারবো সেটা একটু ভেবে দেখ। কতদিন হলো মিমকে চোখের সামনে দেখি না। আহারে বন্ধু গো আমার, কত কষ্ট তাই না? আশা ছেড়ে দাও, কোনো লাভ নাই, কারণ আমি যখন রাইসাকে আপন করে পাবো তখন তুই আসবে। না দোস্ত, এমনটা করিস না, কারণ আমার অনেক দিনের ইচ্ছা তোর আগেই বিয়ের কাজটা সেরে ফেলে বসরাতের বেলটা মারার। আমার এই ছোট্ট ইচ্ছেটাকে গলা টিপে মেরে ফেলিস না। ওরে বাবা, এত দামি ইচ্ছে তোর? আচ্ছা যা, তোর ইচ্ছেটা আমি পূরণ করব, হাজার হলেও তুই আমার একটা মাত্র দোস্ত। এভাবে 2 বন্ধু আরও অনেক কথা বলে কল কেটে দেয়। এদিকে রাসেল কল কেটে দিয়ে অফিসের সব কাজ শেষ করে বাসায় আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে ফ্লাইটে ঢাকা চলে আসে। বিকেলে রাসেল সেই পার্কে বসে বসে রাইসের কথা ভাবতেছে, কেননা রাইসের কোনো ঠিকানা বা ফোন নাম্বার কোনোটাই রাসেলের কাছে নেই। এদিকে রাইসে মিমকে বলতেছে, ওই মিম, চল না আজকে একটু পার্কে গিয়ে ঘুরে আসি। পাগলটার জন্য আমার মনটা একটুও ভালো নেই, ঘুরতে গিয়ে যদি মনটা একটু ভালো হয়। আহারে বোন গো আমার, কত কষ্ট মনে। ওই পার্কে কি রাসেল বসে আছে নাকি যে গেলেই তোর মন ভালো হয়ে যাবে? আহা, এত কথা না বলে চল না একটু ঘুরে আসি। আর এমনিতেই তো তুই বাসায় বসে থেকে মোটু হয়ে যাচ্ছিস। রাইসের কথা শুনে মিম তো রাগে ফুলতে থাকে, আর রাগে গজগজ করতে করতে বলে, কি আমি মোটু হয়ে যাচ্ছি তাই না? যা, আমি যেতে চাইছিলাম মনটাকে নরম করে, কিন্তু এখন আর যাবই না, যা। বইন গো, এমন করে রাগ করিস না, আমি তো এমনি মজা করলাম। আচ্ছা যা, তোকে আমি ফিরে এসে নিজের হাতে স্পেশাল তেলাপোকার স্যুপ তৈরি করে খাওয়াবো, তবুও চল। রাইসার কথা শুনে মিম তো খুশি করার মতো অবস্থা, এই বুঝে গেটের ভিতর থেকে সব কিছুই বেরিয়ে আসবে। ছি, কী সব খাবারের কথা বলিস তুই? আচ্ছা এসব আর বলিস না, তাহলে আমি খাবার খেতেই পারবো না। চল যাচ্ছি তোর সাথে। এই তো আমার মোটু বইন, সরি লক্ষ্মী বইন। শাকচুন্নি, মোটুও বলিস আবার লক্ষ্মীও বলিস, আমি তো কনফিউশনে আছি, সঠিকভাবে আসলে কোনটা বললি? তোর এত বুঝতে হবে না, এখন তাড়াতাড়ি সুন্দর করে রেডি হয়ে আয়, আমিও গেলাম।
যদি 1 মিনিট দেরি হয় রে, পচা ডিম তোর কিন্তু খবর আছে, এই আমি বলে দিলাম। মিম আর কিছু না বলে সোজা রুমে এসে নিজেকে তৈরি করে নেয়। আর রাইসাও সুন্দর করে সাজে। সে আজও এত সুন্দর করে কেন সাজতেছে সেটা নিজেও জানে না। কিছু সময় পরে দুই বোন মিলে একটা রিক্সা নিয়ে পার্কে চলে আসে। মিম রাসেলকে দেখতে পেয়ে রাইসাকে বলে, রাইসা, ওই যে দেখ, তোর মজনু কত আরাম করে তোকে কষ্ট দিয়ে মনের সুখে হিমেল হাওয়া খেতে খেতে বাদাম খাইছে। মিমের কথা শুনে রাইসার সামনের দিকে তাকাতে রাইসার মলিন মুখে খুশির রেখা ফুটে ওঠে। দেখেছিস, এই জন্যই তো আমার মনটা বারবার এখানে আসার জন্য কেমন কেমন করতেছিল। এখন বুঝলি তো কি কারণ? বুঝি, আর বলতে হবে না। এখন মহারানী যান, গিয়ে আশিকের সাথে কথা বলে এই কয়েকদিনের জমানো কষ্টটা কমিয়ে নিন। রাইসার কোনো কথা না বলে সোজা রাসেলের সামনে সে কোমরে হাত দিয়ে রাগি চোখে দাঁড়িয়ে থাকে। রাসেলের সামনে এমন কাউকে দেখে উপরে তাকিয়ে রাইসার এমন ভয়ঙ্কর চাউনি দেখে তো ভয় শেষ। মনে মনে বলে, এই রে, আজকে বুঝি আমাকে বিনা টিকেটে হাসপাতাল পাঠিয়ে দেয়। যে রাগ নিয়ে তাকিয়ে আছে, ভয় তো এখনই আমার কলিজা শুকিয়ে গেছে। মন্দির কথা বলবো কি করে? এই, তোর সাহস তো কম না, আমাকে না বলে কোথায় চলে যাস? তুই জানিস এই কয়েকদিন আমি কতটা কষ্টে ছিলাম? আমার রাতের ঘুম কেড়ে নিয়ে নিজে তো ঠিকই আরামে আছিস, তাই না? আজব তো, তুমি কি আমার ঘরের বউ নাকি যে আমি কোথায় যাব না যাব সেটা তোমাকে বলে যাব? আর তোমার রাতের ঘুম আমি কিভাবে কেড়ে নিলাম, এটা তো আমার মাথায় ঢুকছে না। তোর মাথায় ঢুকবেও না, বুদ্ধু একটা। এত বড় চুল থাকলে তোর মাথায় ঢুকবে কিভাবে? তুমি জানো, এই কয়েকটা দিন তোমাকে না দেখে পাগল হয়ে গেছি। এখানে ওখানে সারাক্ষণ খুঁজেছি, কিন্তু পাইনি। কিন্তু তুমি আমাকে খুঁজবে কেন? আমার মতো ক্ষেতকে খোঁজে তোমার কি লাভ, সেটাই তো আমি বুঝলাম না। তুমি যদি সেটাই বুঝতে, তাহলে কি আর আমাকে এতটা কষ্ট করতে হতো? আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা নিজেও জানি না। আমি সত্যি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। কি বলছো এসব? তোমার মতো এত সুন্দর একটা মেয়ে আমার মতো 2 টাকার কাজের লোক ক্ষেতকে ভালোবাসো? এটা তো বিশ্বাস হচ্ছে না আমার। তোমার বিশ্বাস হোক আর না হোক, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আর তুমিও এখন থেকে আমাকে তোমার থেকেও বেশি ভালোবাসবে, এটাই ফাইনাল। আমি যদি তোমাকে ভালোবাসতে রাজি না হই তাহলে তুমি কি করবে? নিশ্চয়ই আত্মহত্যা করার চেষ্টা করবে, বা তোমার বাবাকে বলে আমাকে পুলিশে ধরিয়ে শাস্তি দিবে। দূর, তুমি পাগল নাকি? আমি এত কষ্ট কেন করব? আমি তো, তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে এখানে বসে কান্না করব। আরে এ মেয়ে বলে কি? আচ্ছা, আমি জানি সবাই ভালোবাসা না পেয়ে সুইসাইড আরও কত কি করে, আর তুমি সেসব না করে কান্না করবে? এটা ভালোবাসা নাকি কোনো টেকনিক? বোঝে না বুদ্ধু একটা। আমি যদি আত্মহত্যা করি তাহলে তোমাকে রেখেই পরপারে চলে গেলাম, আমার কোনো লাভ হলো না। আবার তোমাকে পুলিশ দিয়ে দিলে অনেক কষ্ট হবে। কিন্তু আমি যদি কান্না করি তাহলে আমার চোখের পানি তোমার মন গলে ভালোবাসার তৈরি হবে আমার জন্য। ওরে বাবা, এত দূর! কিন্তু ম্যাডাম, আমাকে ভালোবাসলে আমি তো তোমাকে রোজ রোজ দামি রেস্টুরেন্টে বসিয়ে খাওয়াতে পারবো না, বাইকে চেপে শহরের অলিতে গলিতে ঘোরাতে পারবো না, মাসে মাসে শপিং করাতে পারবো না, বিশাল অট্টালিকায় আরাম আভিজাত্যের মধ্যে রাখতে পারবো না। আমাকে দামি কোনো রেস্টুরেন্টে খাওয়াতে হবে না, আমি 10 টাকার বাদাম আর ফুচকা খাওয়ালেই হবে। বাইরে ঘুরতে হবে না, মাঝে মাঝে রিকশায় করে আমার হাতে হাত রেখে ঘুরে বেড়ালেই হবে। বিশাল বাড়ি আরাম আভিজাত্যের মধ্যে রাখতে হবে না, আমাকে কুড়ে ঘরে নিয়ে তোমার ভালোবাসায় বেঁধে রাখলেই আমার হবে। আমাকে নিয়ে সিনেমা হলে বসে সিনেমা দেখতে হবে না, আমাকে নিয়ে ওই চাঁদনি রাতে তোমার কাঁধে মাথা রেখে চাঁদ দেখার সুযোগ দিও, তাতেই হবে। বড় বেশি ভালোবাসি যে তোমায়। আই লাভ ইউ সোনা পাখি। রাসেল যেন রাইসার এমন সুন্দর কথা শুনে কথা বলার ভাষায় হারিয়ে ফেলে। রাসেল কখনো ভাবেনি রাইসা ওকে ঠিক এতটা ভালোবাসবে। রাসেল আর কিছু না বলে পাশ থেকে একগুচ্ছ ফুল নিয়ে রাইসার সামনে হাঁটু কেটে বসে। আমি যে তোমাকে সেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, কিন্তু কখনো সাহস হয়নি তোমাকে বলার।
আজ বলছি তুমি আমার চাঁদনি রাতের চাঁদ দেখার সাথে তোমাকে ছাড়া আমি যেন নিজেকে নিঃস্ব মনে করি। আমি যে তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসি। আই লাভ ইউ রাঘু আলী। রাইসা খুশি হয়ে রাসেলের হাত থেকে ফুলগুলো নিয়ে রাসেলকে জড়িয়ে ধরে কিছু সময় পরে ছেড়ে দিয়ে। আচ্ছা, আমাকে তুমি রাগওয়ালি বললে কেন? আমি কি তোমার সাথে খুব রাগ দেখাই? আরে তোমার ওই রাগী চেহারাটা আমার এখনও মুখের সামনে ভেসে উঠলেই ভয় লাগে। আমি যে তোমার ওই রাগী ভাবটাকেই বেশি ভালোবাসি, তাই তো তোমাকে রাগওয়ালি বলতে আমার ভালো লাগে। রাসেল আর রাইসার এমন প্রেম দেখে মিমের যেন সহ্য হচ্ছে না, তাই ওদের উদ্দেশ্য করে বলে, রাইসা, এত বেশরম না হয়ে আশেপাশের মানুষজন দেখে একটু লজ্জা কর কেমন? এমনভাবে চিপকে আছিস যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। মানে আমার জিনিস আমি কাছে রাখবো না, এটা কি হয় নাকি? আর কত কষ্ট করে ওকে কাছে পেয়েছি, এখনো যদি অবহেলা করে দূরে রাখি, তাহলে যদি হারিয়ে যায়, তখন আবার আমার কলিজাটাকে কোথায় পাবো? তোর সাথে কথা বলে পারবো না। এবার প্রেম করা হলে বাসায় চল, আমার গা জ্বলছে তোদের এরকম রোমান্টিক প্রেম দেখে। আহারে, আমার বইনের কত কষ্ট হচ্ছে গো। তাড়াতাড়ি রিফাত ভাইয়াকে আসতে বল, তাহলেই আমাদের প্রেম দেখে এমনভাবে জ্বলতে হবে না। আমি কি আর কম বলি নাকি ওকে আসতে? কিন্তু রিফাত তো আসতেই পারে না, কারণ ওর একটা বদমাস বন্ধু আছে না, শালা খচ্চর ব্যাটা। নিজেও প্রেম করবে না, আবার ওর বন্ধুকেও প্রেম করতে দিবে না। ওই ব্যাটা শালার জন্যই আমার জানটা আমার কাছে আসতে দেয় না। শালার ব্যাটারে যদি কাছে পাইতাম না রে বোন, তাহলে যে কি করতাম আল্লাহ জানে। মিমের কথা শুনে রাসেলের তো বৃদ্ধ মানুষের মতো কাশি উঠে যায়, তাই নিজেকে অনেক কষ্টে সামলে মিমের উদ্দেশ্যে বলে, আইসে মহারানী ভিক্টোরিয়া তার বন্ধুকে খেলাতে। আমি বলি কি শালিকা, তোমার প্রেমের পাওয়ার ফুরাই গেছে, তাই তো সে দেশে আসে না। এখন দোষ দিচ্ছ ওর বন্ধুর মতো ভালো মানুষটার। ওর বন্ধুর মতো ভালো মানুষ তুমি আর একটাও পাবা না। আইসে কি আমার ভালো মানুষ রে? শালা ভালো মানুষ না ছাই। ও যদি আমাদের কষ্টটা বুঝতো তাহলে তো হতোই। আচ্ছা শালিকা, দেখি তোমার হাতটা দাও তো, একটু ধরে দেখি কি আছে। রাসেলের কথা শুনে রাইসা তো রাসেলের দিকে রাগে চোখে তাকায়, আর এদিকে মিম তো চারিপাশে লাঠি খুঁজতেছে। এই, তোমার সাহস তো কম না? আমার মতো এত সুন্দরী একটা গার্লফ্রেন্ডের নরম হাত রেখে তুমি আমার বইনের হাত ধরতে চাইতেছো? আরে রাইসা, তোর বয়ফ্রেন্ড হলো গিয়ে লুইচা সর্দার, তাই বলি কি আমাকে একটু সাইড দে। শালার ব্যাটারে হাত ধরার মন মানসিকতা বের করি এই লাঠি দিয়ে। না থাক, লুচ্চা হোক আর যাই হোক, জানোটা তো আমার। এখন ওকে কষ্ট দিলে সেই কষ্টটা তো আমার কলিজা গিয়েই আগে লাগবে। আরে তোমরা এসব কি শুরু করলে? আমি তো শালিকার নরম হাত ধরে দেখতে চাইলাম। রাসেল কথাটা বলার আগে মিম আবারও রাগে কণ্ঠে বলে ওঠে, আরে ধুর, পুরো কথা কেন শোনো না? এই জন্যই লোকে বলে তোমরা বোঝো কম কিন্তু চিল্লাও বেশি। আমি বলছি তোমার হাত ধরে দেখবো কপালে কি আছে, কেননা আমি হাতের রেখা দেখিয়ে সব বলে দিতে পারি। তুমি হাত দেখে সব কিছু বলে দিতে পারো? কই, আমি তো তোমাকে এইসব করতে কখনো দেখিনি। আরে আগে তো এত সুন্দর শালিকার হাত পাইনি, তাই আজকে থেকেই শুরু করলাম। রাইসা তুই থাম তো। এই দুলা ভাই, তুমি আমার হাত ধরে তাড়াতাড়ি সব কিছু বলে দাও তো। এই তো শালিকা আমার বসে এসেছে, এখন দেখো তোমাকে কি করি। আমাকে কেলাবি, তোর সাহস কত বড়। আচ্ছা তোমার হাতটা দাও তো। মিম তখন রাসেলের দিকে হাত বাড়িয়ে দেয়। রাসেল মিমের হাতে রেখা দেখে জোরে চিৎকার দিয়ে বলে ওঠে, না, এটা কিছুতেই হতে পারে না। রাসেলের এমন চিৎকার করা দেখে রাইসা ও মিম দুজনই তো অনেকটাই অবাক হয়ে যায়। এই তুমি এভাবে চিৎকার করতেছো কেন? আমার হাতের মাঝে কি কান্না করা আছে নাকি? আরে সেটা না, আসলে আমি তোমার হাত দেখলাম। না থাক, বলবো না, তুমি কষ্ট পাবে, আর শালিকা কষ্ট পাক সেটা আমি চাই না। এই কষ্টের কথা বাদ দিয়ে তুমি তাড়াতাড়ি বলো, আমার কিন্তু টেনশনে মাথা একদম শেষ হয়ে যাচ্ছে। শাকচুন্নি কেবল তো শুরু, দেখ কি করি। এই, তুমি এসব কি বলছো? আর কেন বিয়ে হবে না শুনি?
কারণ রিফাতের বন্ধু এই বিয়ে হতে দিবে না, আর রিফাতের বন্ধু যা বলবে রিফাত সেটাই করবে। এটা মিম ভালো করেই জানে। হ্যাঁ, এটা ঠিক। ওর বন্ধু যা বলবে ও সেটাই করবে। এমনকি আমাকে বিয়ে করতে মানা করলেও সেটাই করবে, একবারের জন্য ভাববে না। সেটা না হয় বুঝলাম। এখন আমার মাথায় এটা ঢুকছে না, রিফাতের বন্ধু এমনটা কেন করবে? হ্যাঁ, শালার পচা গার্লফ্রেন্ড আমাকে আরও প্যাচাইতাসুস গভীর জালে। আরে জান, তুমি তো জানো না রিফাতের বন্ধু হলো রাসেল, আর রাসেল অনেক পাওয়ারফুল মানুষ। এখন আমার শালিকা যা যা বলেছে সেই সব কিছু রাসেলের কানে পৌঁছে গেছে, কেননা রাসেল হলো অলৌকিক ক্ষমতার অধিকারী। আচ্ছা, তুমি এটা কিভাবে বলতেছো? আর তুমি কিভাবে জানো রিফাতের বন্ধুর নাম রাসেল? শালার পচা বেরি, আমার গার্লফ্রেন্ড হয়ে আমারে তুই মাইনকা চিপায় ফেলতাছোস? আরে আমি কি শুধু এটাই জানি নাকি, আমি আরও কত কি জানি। আচ্ছা দাঁড়াও, একটা ছোট্ট প্রমাণ দিই। মিম, তোমার ফোনে 2 মিনিটের মাঝে রিফাতের কল আসবে, দেখো। শালা কলিজা, যদি কল না আসে তাহলে তোরে তো আমি নিজেই খাইছি। আরে জান, তুমি তো জানো না তোমার কলিজা আসলে মানুষটা কি। রাসেল মনে মনে বলতেছে আর হাসতেছে। এদিকে রাসেলের হাসি দেখে রিফাত তো কেন যেন হাসি থামিয়ে রাখতে পারল না, কেননা রাইসারা আসার আগে থেকে রাসেল রিফাতের সাথে কথা বলতেছিল। এখনও সেই কলটা কানেক্টেডই আছে। রাসেলের এসব কাণ্ড শুনে এদিকে রিফাত মনে মনে বলে, দোস্ত, তুই আমার গার্লফ্রেন্ডটাকে এভাবে বোকা বানিয়ে দিয়েছস। তোরে তো খবর করে ছাড়মু। এখন কল দিয়ে প্রমাণ করি। এদিকে রিফাত 2 মিনিটের আগে মিমের ফোনে কল দেয়, আর মিম এক কলটা রিসিভ না করে রাইসাকে বলে, রাইসা রে, আমার প্রেমটা মনে হয় গেল। কেননা তোমার পাগল যা যা বললো সব কিছুই তো হচ্ছে। এদিকে রিফাত কল দিছিল। এটা তো আশাই হলো। আচ্ছা জান, এই বিপদ থেকে মিম কি মুক্তি পেতে পারবে কোনোভাবে? দেখো রাইসা, আমি এতটা প্রেশার মাথায় কখনো দিতাম না যদি মিম তোমার বোন না হইতো। এখন শালিকা যখন আমারই হবে, তখন তার জন্য কিছু তো করতেই হবে। এর একটা উপায় আছে। আরে দুলা ভাই, কথা না বলে তাড়াতাড়ি উপায়টা বলুন। আমি রিফাতকে ছাড়া বাঁচবো না। রিফাতের বন্ধুকে খুশি করার জন্য তোমার ব্যাগ থেকে 1000 টাকার কর করে 5টি নোট দিতে হবে, তাহলেই রাসেল মানবে, নচেত ওর মন গলবে না। আচ্ছা, ওই ঘুষখোর ব্যাটারে টাকাটা না হয় আমিই দিলাম, কিন্তু ঘটনা হলো গিয়ে আমি ওকে চিনি না, জানি না, তাহলে টাকাটা দিব কিভাবে? আরে শালিকা, আমি তোমার জন্য এত কিছু করতে পারছি আর এইটুকু করতে পারবো না? তুমি টাকাগুলো আমার কাছে দাও, আমি ওকে পৌঁছে দিবার ব্যবস্থা করতেছি। রাসেলের কথা শুনে মিম ওর ব্যাগ থেকে 5000 টাকা বের করে রাসেলের হাতে দিয়ে বলে, প্লিজ দুলা ভাই, কিছু একটা করো, আমার প্রেমটা যেন না ভাঙে। আমি কিন্তু রিফাতকে ছাড়া বাঁচবো না। আরে তোমাদের প্রেম কেউ আলাদা করতে পারবে না। আচ্ছা, তুমি এখান থেকে রাসেলের কথা কিভাবে জানলে? আর তুমি তো রাসেলকে কখনো দেখোনি। শালার শাকচন্দি গার্লফ্রেন্ড, তুই খালি আমার বাস দেস, এটা কোনো কথা হলো? আমি যদি কখন রিফাত মিমের ফোনে কল দিবে সেটা বলতে পারি, তাহলে এটা কেন বলতে পারবো না? আচ্ছা, তোমরা কি আরও প্রমাণ চাও নাকি বলো? আচ্ছা জান, দেখে শুনে সাবধানে যাও, কেমন? লাভ ইউ জান। লাভ ইউ টু কলিজা। রাসেল ওদের চলে যাবার দিকে তাকিয়ে মনের আনন্দে হাসতে হাসতে আবারও রিফাতকে কল দেয়, আর রিফাত কলটা রিসিভ করে শুরু করে দেয়। শালা হারামি, তুই আমার গার্লফ্রেন্ডকে বোকা বানিয়ে 5000 টাকা হাতিয়ে নিলি। তোর গার্লফ্রেন্ডের সাহস কত বড় আমার সামনে দাঁড়িয়ে আমাকে কেলানোর হুমকি দেয়, তাই তো একটু মজা দেখালাম। ইস, তোর পেতনিটা তোকে সেই রকম ভালোবাসে। সেটাই, আমি জানি, তোকে বলতে হবে না। এখন বল, ট্রিট দিবি কবে? তুই তো শালা আমার ভাইরা ভাই হওয়ার টিকিট হাতে পেয়ে গেলি। ট্রিট তো দিবই, আগে তোর গার্লফ্রেন্ডের থেকে নেওয়া 5 থেকে তোর থেকে নেওয়া 5 যোগ হয়ে যাক, কেমন? কইলেই হলো? আমি তোকে টাকা কেন দিতে যাব? তোকে আমি একটা টাকাও দিতে পারবো না। তুই দিবি, তোর 14 গোষ্ঠী সহ দিবে। আমি শুধু মিমের হাতটা আবার দেখে সুন্দর করে বলবো, তুমি যদি এই ছেলেকে বিয়ে করো তাহলে তোমার জীবন অন্ধকারে তলিয়ে যাবে। ব্যাস, আর বলতে হবে না। তোর এই স্বপ্নটা পূরণ হবে না দোস্ত, কেননা আমি তোর বলা সব কথাই রেকর্ড করেছি। রিফাতের বাচ্চা, তোর মনে হয় এবার আমার ক্ষমতাটা দেখার ইচ্ছে হয়েছে। ওকে থাক, আমি চললাম মিমের কাছে। দেখি মিম তোর কথা শুনে নাকি আমার কথা। তুই আমার বন্ধু নাকি শত্রু?
আমি জানি তোকে টাকা না দিলে কাজ হবে না। দেখ দিছি, শালা তো সেটাই ভেবে পাচ্ছি না। এখন তুই যেটা মনে করস আমি ওইটাই। জলদি টাকা দে না হারামি, সময় আমার আসবো, তখন দেখবো তুই কিভাবে বেঁচে যাস। ওকে, সেটা দেখার অপেক্ষায় থাকলাম। 10,000 তো নিছি, তুই না হয় 5 নিবি। আর রাসেল কথাটা বলে কলটা কেটে দিয়ে মনের আনন্দে গুনগুন করে গান গাইতে থাকে আর বাসার দিকে যাচ্ছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, বন্ধুর গার্লফ্রেন্ডের টাকা আমার পকেটে। ভাবতেই আমার মজা লাগে। এদিকে রিয়া আর ওর মা সোফায় বসে কথা বলতেছে। এমন সময় রাইসা ওদের বাড়িতে চলে আসে। আরে রাইসা, কেমন আছো? আর কি মনে করে আমার বাড়িতে আসলে? তুমি তো আমাদের বাড়িতে আসোই না একদম। এতগুলো প্রশ্ন একবারে আমার দিকে ছুড়ে দিলে, এখন আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব শুনি। হাহা, রাইসা তুমি তো অনেক মজা করতে পারো দেখছি। তা কেমন আছো? এই তো ভাবি, আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? তোমাদের সেই কবে থেকে দেখি না, তাই তো আজকে দেখার জন্য ছুটে আসলাম। এই তো আমরাও অনেক ভালো আছি। আর এসেছো, ভালো করছো। আমি অনেক খুশি হয়েছি তোমাকে আমার বাড়িতে দেখতে পেয়ে। রাইসা, এ হলো আমার মা, আর মা, এ হলো তোমাদের জামাইয়ের কাজিন। হাই আন্টি, কেমন আছেন? এই তো মা, অনেক ভালো আছি। তা মামুনি, তুমি কেমন আছো? আমার জানটাকে কষ্ট দিয়ে এখন ভালো আছে। হ্যাঁ আন্টি, আমিও ভালো আছি। এইভাবে ওরা অনেক কথা বলে। রাইসা ওদের সাথে খাবার খেয়ে বাসায় চলে আসে। রাসেলের মা থাকার কারণে রিয়ার থেকে রাসেলের সম্পর্ক রাইসার শোনা হয়ে ওঠে না। এইদিকে রাসেল বসে বসে চেয়ারে দোল খাচ্ছে আর ওর বাবা মার করা সেই আচরণগুলোই ভাবছে। আমি কী অপরাধ করেছিলাম তোমাদের কাছে? তোমাদের তো টাকা পয়সা দেওয়া নিয়ে কোনো কমতি রাখিনি, নিজের সর্বোচ্চ দিয়ে তোমাদের খুশি রাখার চেষ্টা করেছে। আজ সে আমি তোমাদের কাছে মূল্যহীন। আসলে দুনিয়ায় উপকার করা মানুষগুলাই পর হয়ে যায়, আর ক্ষতি করা মানুষেরাই আপন হয়ে যায়। রাসেল এইসব ভাবছে আর চোখের কোণে জমে থাকা পানি হাতের আঙ্গুল দিয়ে মুছতেছে। চোখের পানি যেন শেষই হচ্ছে না। হঠাৎ গায়ের উপরে থাকা ফোনটা বেজে ওঠে। রাসেল ফোনটার স্ক্রিনে তাকিয়ে দেখে রাইসের নাম্বার সুন্দর করে বেশি আছে, মাই লাইফ। রাসেল কলটা রিসিভ করে। হ্যাঁ জান, বলো। কি ব্যাপার, আমার কলিজার কণ্ঠটা এমন মনে হচ্ছে কেন শুনি? আরে তেমন কিছুই না, তুমি এমনিই একটা ভাবতেছো, আমার তো কিছুই হয়নি। দেখো জান, আগে হয়তো তোমাকে নিয়ে ভাবার কোনো মানুষ ছিল না, কিন্তু এখন আমি তোমার জীবনে এসে গেছি। তোমাকে নিয়ে সকল ভাবনা আমার আমার মনটা সব সময় তোমার কাছেই থাকে। তাহলে আমি কি জানি না তোমার কখন কেমন লাগে? পরিবারের সব কথা খুব করে মনে হচ্ছে, তাই না? তুমি কি করে ভাবলে আমার এখন পরিবারের কথা মনে হচ্ছে শুনি? বললাম আমার মন তোমার কাছেই থাকে। আর একটু আগেই রিয়া ভাবিদের বাসা থেকে ঘুরে আসলাম। রাইসের মুখে রিয়া নামটা শুনিয়ে যেন অনেকটাই ভালো লাগে। কেননা রিয়া কোথা থাকে সেটা রাসেল জানে না, তাই অবাক হয়ে রাইসাকে জিজ্ঞেস করে। কি বলো, তুমি রিয়াদের বাড়িতে গেছিলা? রিয়া কেমন আছে? খুব ভালো রিয়া মেয়েছে। অনেক ভালো আছে। আর এই মিস্টার, চুপ থাকো। তুমি ওই বাড়ির কাজের লোক নও, বরং রিয়া ভাবির ভাই। সেটা আমি রিয়া ভাবি থেকে শুনেছি। ও, তুমি দেখছি তাহলে সব কিছুই শুনেছ। তা একটা কথা রাখবে আমার? তোমার একটা কথা কেন, আমি তোমার 1000টা কথা রাখতে রাজি। বলো কি কথা বলতে চাও? আমাকে যে তুমি ভালোবাসো বা আমি কোথায় আছি সেটা কাউকে বলিও না প্লিজ। কেননা রিয়া আমার কথা জানতে পারলে ছুটে আসবে, তখন আমি নিজেকে ধরে রাখতে পারবো না। আচ্ছা, সেটা না হয় বুঝলাম। জানো, আমার শ্বশুর শাশুড়িকেও রিয়া ভাবিদের বাসায় দেখলাম। দুজনেই অনেক শুকিয়ে গেছে। তাদের মুখে শুধু চিন্তার ছাপ। আর তারা নাকি ওই বাড়িতেই এখন থেকে থাকে, রিয়া ভাবিদের সাথে। ওটা ব্যাপার না, চিন্তা তো করবে, মেয়েকে বিয়ে দিয়েছে। আচ্ছা, তারা কেন নিজের বাড়ি রেখে মেয়ের বাড়িতে থাকে সেটা জেনে আমাকে বলিও তো। আচ্ছা যান, ঠিক আছে। এখন তাহলে রাখি। তোমার হিটলার শাশুড়ি ডাকছে খাবার জন্য। যাই, দেরি হলে বকা একটাও মাটিতে গড়াবে না। পাগলি একটা। আচ্ছা ঠিক আছে, বাই সোনা। কলিজা।
রাসেল কলটা কেটে দিয়ে আবারও রাইসার বলা নতুন কথাটা নিয়েই ভাবনায় পড়ে যায়। কি ব্যাপার, তাদের নিজেদের সব কিছু থাকতে এখন মেয়ের বাড়িতে কেন থাকবে? নাকি কোনো সমস্যা হয়েছে? না, আমার মাথায় তো কোনো কথা ঢুকতেছে না। রাসেল এইভাবে নানান কথা মনের গহীন থেকে ভাবতে থাকে। এইভাবে নানান চিন্তা রাইসার ভালোবাসা ওর অফিসের কাজের মাধ্যমে কাটতে থাকে। রাসেলের জীবন আর সামনের দিকে বাড়তে থাকে। জীবন নামক ঘড়ির কাঁটা। আসলে জীবন যে যাবে চলুক না কেন, সময় কখনো থেমে থাকে না কারো জন্য। রাসেল একদিন অফিসে বসে ম্যানেজারের সাথে কথা বলতেছে। ঠিক এমন সময় পিয়ন এসে জানায় রাইসার গ্রুপের মালিকের মেয়ে রাইসা চৌধুরী তার সাথে দেখা করতে এসেছে। কথাটা শুনে তো রাসেলের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়, কেননা এই বুঝে ধরা পড়ে গেল। রাসেল অনেকটা ভাবনা চিন্তা করে পিয়নকে বলে তাকে ভিতরে পাঠিয়ে দিতে। পিয়ন গিয়ে রাইসাকে ভিতরে পাঠিয়ে দেয়। রাইসা রাসেলের কেবিনের সামনে এসে আসসালামু আলাইকুম, মে আই কাম ইন স্যার? রাসেল পিছন দিকে মুখ করে পেপারের আড়াল মুখ লুকিয়ে নরম সুরে কণ্ঠ অন্যরকম করে উত্তর দেয়। ওয়ালাইকুম আসসালাম। ইয়েস প্লিজ কামিং। ধন্যবাদ স্যার। আর স্যার, আমি এসেছি রাইসা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে। আমাদের অফিসের একটা কাজ নিয়ে আপনার সাথে একটু কথা বলতে। এখানে আপনার কাছে আমার বাবা মিস্টার আশরাফ চৌধুরী পাঠিয়েছেন। আপনার যদি একটু সময় হয় তাহলে কি সেটা নিয়ে কথা বলতে পারি? রাসেল পিছন দিকে মুখ করে পেপারের আড়ালে মুখ লুকিয়ে নরম সুরে কণ্ঠ অন্যরকম করে উত্তর দেয়। এই যে মিস রাইসা চৌধুরী, এভাবে দাঁড়িয়ে কথা না বলে যদি বসে কথা বলতেন তাহলে নিজের অফিসটাকে ধন্য মনে করতাম। আপনার মতো এত সুন্দর একটা মেয়ে আমার কেবিনে এসে দাঁড়িয়ে কথা বলবে, এটা কি হয়? তা কি খাবেন বলেন, ঠান্ডা না কফি না ফুচকা? শালার ব্যাটা বজ্জাত সিইও পটানোর চেষ্টা, তাই না? তোরে তো যদি বাগে পাইতাম তাহলে তেলা পোকার স্যুপ খাওয়ায় ছাড়তাম। তা আপনাদের অফিসে কেউ আসলে তাকে ফুচকাও খাওয়ানো হয় নাকি? না এটা শুধু মেয়ে ক্লায়েন্টদের জন্য রুলস? এই রে, আমি কি থেকে কি বলে ফেলেছি। এমনিতেই আমার শাকসুন্দি গার্লফ্রেন্ড একটা কথা পাইলেই সেটার এ টু জেড না শুনে ছাড়বে না। আসলে ম্যাডাম সেটা না, খাবারের কথা বলতেই ফুচকা বলে ফেলেছে। যাই হোক, কি খাবেন? খচ্চর ব্যাটা, আমি বুঝি তোর তা মতিগতি বুঝি না? শালা লুইচ্চা ব্যাটা। না স্যার, আমি কিছু খাবো না। কিন্তু স্যার, আপনি অন্যদিকে মুখ লুকিয়ে আছেন কেন? আসলে আমার গার্লফ্রেন্ড কড়া গলায় বলে দিছে কোনো মেয়ের দিকে তাকালে আমার চোখ তুলে তার ভ্যানিটি ব্যাগে রেখে দিবে, তাই এমনি আসি। যদি চোখ তুলে নেয় তাহলে আমি কি করে দেখব আমার চাঁদপুরিটাকে? ও কি প্রেম মাইরি! ও স্যার, বুঝেছি, সে আপনাকে অনেক ভালোবাসে। আচ্ছা, এখন আমরা কি আপনার কোম্পানির ওই প্রজেক্টটা পাবো? না দিলে কি আর মানবেন? আপনি তো জোর করেই নেবেন নিজের বলে। কি বলছেন? আমি তো কিছুই বুঝতেছি না। এই রে, কি থেকে কি যে বলি, ধ্যাত। না মানে ম্যাডাম কিছুই না, আমার কোম্পানির প্রজেক্টটা আপনাদের কোম্পানি পাবে ইনশাআল্লাহ। কি বললি? ধন্যবাদ স্যার। এখন তাহলে আমি আসি, কেমন? ঠিক আছে ম্যাডাম, সময় পেলে আবার আসবেন কেমন? শালা লুচ্চা বেটা, শখ কত! সময় পেলে আবার আসবেন। আচ্ছা স্যার, ঠিক আছে, এখন তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, টাটা। রাইসা রাসেলের রুম থেকে সোজা চলে আসেন। এদিকে রাসেল রাইসার যাবার দিকে তাকিয়ে মুখের সামনে থেকে পেপারটা সরিয়ে সামনের মহারানীর কাছে ধরা পড়ে গেছিল। কোম্পানি সিইও সাথে কত সুন্দর করে কথা বলে।